এইটা সাজেস্ট মানে ইম্পর্টেন্ট কোশ্চেনের পার্ট 2 ভিডিও। এর আগে পার্ট 1 ভিডিও এসেছে, যারা দেখোনি তারা পার্ট 1টা দেখো। ওখানে আমি ওইখানে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী চ্যাপ্টারের এমসিকিউ গুলো, ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলি করেছি। তার যে থিওরিটা গেছে সেটা করেছি এবং তার উত্তর করে দিয়েছি। আজকে হচ্ছে নিউমেরিক্যালস প্রবলেমগুলো সলভ করাবো। দেখো এখন তোমাদের সব সলভ করার দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো একই প্রশ্ন 2-3 বার করে সলভ করে লাভ নেই, যেটা ইম্পর্টেন্ট সেগুলো এখন সলভ করো। আর দেখো স্থির তড়িতের প্রাথমিক ঘটনা সেভাবে খুব একটা বেশি ইম্পর্টেন্ট নেই, কিন্তু যে কটা আছে এমনভাবে করাবো যাতে বাকি প্রশ্নগুলো তোমরা ঘরে বসে আরামসে করতে পারো। প্লাস এইগুলির সাথে সাথে পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন আজকে করানো হবে। আর দেখো তোমাদের এখন ইউটিউবে 1 মিনিট আমার সময় দেওয়া কথা বলো, তোমাদের এখন ইউটিউবে অনেক সাজেশন ইম্পর্টেন্ট প্রশ্ন বলবে, কিন্তু সাজেশনের মাধ্যমে তোমাদের কয়েকটাই প্রশ্ন করাবে, তো সেগুলি পড়ে লাভ নেই। কারণ কয়েকটা প্রশ্ন তুমি উত্তর খুঁজবে, খুঁজে লিখবে, পড়বে, সেগুলো করে লাভ নেই। এখন তোমাদের প্রশ্ন প্লাস থিওরি দুটো একসাথে পড়তে হবে। এমসিকিউ প্রশ্নও সলভ করতে হবে, অঙ্কও সলভ করতে হবে, তার সাথে যে থিওরি থেকে আছে তারও পার্টগুলো পড়তে হবে। আমি এমনভাবে কোশ্চেনগুলো পড়াচ্ছি যার দ্বারা তোমাদের চ্যাপ্টারটা পুরো রিভিশনও হয়ে যায় তার সাথে সাথে, ইম্পর্টেন্ট প্রশ্নের সাথে সাথে। ঠিক আছে, তো চলো আজকে প্রথম কোশ্চেন হচ্ছে 1 নম্বর। ফার্স্ট প্রশ্নের উত্তর আসার আগে আমি বলে দিই, এখানে টোটাল 10টা প্রশ্ন আছে। তার মধ্যে আমার মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট 5টা করলেই বাকিগুলো তোমরা আরামসে করে নেবে এবং বাকি তোমাদের পুরো থিওরিটাও রিভিশন হবে। তো প্রথম প্রশ্নটা দেখি কি বলছে, একটু জুম করে দিই, তো লিখতে হবে ভালো করে। একটি বস্তুতে -80 মাইক্রোকুলম আধান আছে, বস্তুতে অতিরিক্ত আধানের সংখ্যা কত? দেখো যখনই অতিরিক্ত আধানের সংখ্যা বা ঘাটতি, ইলেকট্রনের ঘাটতি যখন সংখ্যা যখনই বার করতে বলে তখন আমাদের এনটা বার করতে হবে। দেখো এখানে তোমাদের একটাই সূত্র পড়েছো, এন কিউ ইজিক্যাল টু এন ই, তাহলে এন ইজিক্যাল টু কিউ বাই ই, এনটা বার করলে বাকি সব উত্তর বেরিয়ে যাবে। তো দেখি প্রশ্নটা ধীরে ধীরে সমাধান করি। তো চলো 1 নম্বর লিখি আর উত্তরটা সলভ করি। 1 নম্বর কি বলছে, একটি বস্তুতে 80 মাইক্রোকুলম আধান আছে, মানে কিউ ইজিক্যাল টু 80, তার মানে কিউ ইজিক্যাল টু 80 মাইক্রোকুলম। দেখো যখন আমরা আধানের মান জিজ্ঞেস করছি, এখানে দেখো ইলেকট্রন সংখ্যা মানে কি, আধানের মান জিজ্ঞেস করছে, তখন মাইনাসটা না লিখলেও চলবে, তাহলে 80 মাইক্রোকুলমই লিখি। তোমরা যদি এখনো মনে হচ্ছে যে কেন 80 মাইক্রোকুলম, এটা আমি লাস্টে আবার বুঝিয়ে দেবো। এটা আমি আগেও বুঝিয়েছি। যখনই আমরা মান বা মানের ব্যাপারটা আসবো, কিউ এর ব্যাপারটা আসবে, তখন মাইনাসটা না দিলেও চলবে। আধান আছে, ঠিক আছে। বস্তুতে অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা, অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা মানেটা কি আগে এটা বুঝতে হবে। ধরো ধনাত্মক আর ঋণাত্মক ইলেকট্রন মিলিয়ে তো টোটাল একটা, যখন একটা ধরো একটা বস্তুতে 50টি নেগেটিভ আধান আছে এবং 60টি পজিটিভ আধান আছে, তাহলে কি 50টা নেগেটিভ আর 60টি পজিটিভ, 60টি পজিটিভ যেটা আছে, ধরো এটা একটা বস্তু, এখানে 50টি নেগেটিভ এবং 60টি পজিটিভ আছে। 50টি যে নেগেটিভ আছে আর 60টি পজিটিভ মানে কি, এখানে এখানে 50টা পজিটিভ আছে, এর 50টা নেগেটিভ এর 50টা পজিটিভের সাথে মিশে নিশ্চয়ই কণা উৎপন্ন করবে, মানে মানে প্রশমিত হয়ে যাবে। তারপর বাকি যেখানে যে 10টি ধনাত্মক আধান আছে, এইটাই টোটাল এর মানটা নির্ধারণ করবে। এই 10টি আধানের জন্য ধরো এখানে 50টি আধান এ গেল, এখান থেকে 50টি ধনাত্মক আধানই গেল, গিয়ে নিশ্চয়িত হয়ে গেল, শেষ। তারপর যে এখানে যে 10টি আধান বেঁচে থাকলো ধনাত্মক আধান, এই বস্তুটার আধান নির্ধারণ করবে যে কত আধান বেশি হবে, কম হবে, কি রকম আধান হবে। তাহলে এখানে 50টি নেগেটিভ, যে 100টা নেগেটিভ থাকতো, এখানে 60টি পজিটিভ থাকতো, তাহলে কি 40টা নেগেটিভ বেঁচে থাকতো, তখন 40টা নেগেটিভ এই বক্সটাকে আরো মানে কি আধান হবে, কত বেশি আধান হবে সেটা নির্ধারণ করতো। বুঝতে পেরেছো? সেমনি অতিরিক্ত আধান যখনই ইলেকট্রন যখনই বলবো, তো আমি ইলেকট্রন এনটা বার করার চেষ্টা করবো। তাহলে আমরা কি সূত্রটা পড়েছি, এনটা আমাদের বার করতে হবে। অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা মানে হচ্ছে এন, তাহলে আমাদের এনটা বার করতে হবে। আমরা এর সূত্র কি পড়েছি, কিউ আর এন এর সাথে, কিউ ইজ ইকুয়াল টু এন ই। কিউটা মানে কি, কিউটা হচ্ছে মোট আধান। এনটা মানে কি, এনটা হচ্ছে একটি অখণ্ড সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা, এক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা, আর ইটা হচ্ছে ইলেকট্রনের আধান। তাহলে এখানে এনটা যদি বার করতে বলেছে, তাহলে কিউটাকে দিয়ে গুণে পাঠিয়ে দেবো, তাহলে কিউটাকে দিয়ে গুণে পাঠিয়ে দেবো। আচ্ছা এনটা গুণে আছে ভাগে পাঠিয়ে দেবো, তাহলে এন ইজ ইকুয়াল টু কিউ বাই, এটা তো বুঝতে পেরেছো, অনেক অঙ্ক হয়ে গেছে, এটুকু বুঝতে পেরেছো। কিউ এর মানটা আমি কি বললাম, 80 মাইক্রোকুলম। মাইক্রোকুলম থেকে কুলমে যেতে কি হয়, ভালো করে মাথায় রাখবে। যখনই মাইক্রোকুলম আছে তার সাথে কুলম, ধরো 1 মাইক্রোকুলম, এটা রাফ,
ধরো 1 মাইক্রোকুলম ইজ ইকুয়াল টু কত কুলম, 1 মাইক্রোকুলম ইজ ইকুয়াল টু কত কুলম, কত কুলম হয় বলো তো? 1 মাইক্রোকুলম ইজ ইকুয়াল টু 10⁻⁻6 কুলম। মাথায় রাখবে, এই সূত্রটা মাথায় রাখবে। 1 মাইক্রোকুলম ইজ ইকুয়াল টু 10⁻6 কুলম। এবার দেখো ই এর মানটা আমরা কি জানি, 1.6 ইন্টু 10⁻19 কুলম। দেখো এটা তো আমরা জানি, এতদিন অঙ্ক করেছি, ই এর মানটা জানি, ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻19 কুলম রাখো। এটা যদি তোমরা এইটুকু যদি অসুবিধা হচ্ছে, তোমরা আগের পার্টে ভিডিও দেখো, পুরো কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আর যদি তোমরা চাও এই চ্যাপ্টারে প্রত্যেকটা এই চ্যাপ্টারে এমসিকিউ আর পরীক্ষার সংক্রান্ত প্রশ্ন এ টু জেড সব কটা আমার চ্যানেলে করা আছে, সেখানটাও তোমরা দেখতে পারো। আশা করি লাগবে না, আগের ভিডিও যেটা আছে ইম্পর্টেন্ট ওইটা করলেই যথেষ্ট। তাহলে ইটা আমরা এখানে বসিয়ে দেওয়া যাবে। তাহলে দেখো ইটা এটা কুলম্বে আছে, তাহলে এটাকে আমরা কুলম্বে বার করতে পারতে, এটা কিন্তু এটা 80 তো মাইক্রোকুলম আছে, মাইক্রোকুলম। তাই কুলম্বে বার করতে গেলে কি হচ্ছে, 10⁻⁻6 দিয়ে গুণ করতে হচ্ছে। দেখো এখানে যদি 1 দিয়ে দিই, 1 ইন্টু দিয়ে তাহলে 1 মাইক্রোকুলম ইজ ইকুয়াল টু 1 ইন্টু 10⁻⁻6 কুলম। 10⁻⁻6 দিয়ে গুণ করতে হবে, তাহলে 80 ইন্টু 10⁻⁻6 কুলম। বুঝতে পেরেছো? যখনই মাইক্রোকুলম থেকে কুলমে যেতে হবে, সেই সংখ্যাটাকে 10⁻⁻6 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 80 ইন্টু 10⁻⁻6, এদিকে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। শূন্য গেল, এদিকে 10 গেল, 8 এদিকে কাটলো 10, 2 দুগুণ 16 ইজ ইকুয়াল টু 1/2, 1/2 ইন্টু, এই দেখো এদিকে দেখো দুটো, একটা 10 আছে, এদিকে 10 আছে, আর এদিকে 10⁻⁻6 আছে, -6 থেকে 10⁻2 যদি গুণ করা হয় তো কত হবে, 10⁻⁻4 হবে। 10⁻⁻4 ইন্টু, এই দেখো এটা নিচে আছে, বাইতে আছে, বাই 10⁻⁻19, এটা উপরে চলে গেলে 10⁻19 যাবে। দেখো এইগুলো কিন্তু আমি ভালো করে বুঝিয়েছি কিন্তু আগের চ্যাপ্টারে, আগের যে ভিডিও লেসনে। এইটুকুটা তোমাদের নিজেকে জানতে হবে। এখন পরীক্ষার টাইম এইটুকু বলা যাবে না, এইগুলো তোমাদের নিজে জানতে হবে। 10⁻⁻6 এখানে দুটি 10 আছে, মানে কি 10⁻2, 10⁻2 10⁻6 গুণ গেলে কি হবে, উপরে হচ্ছে 10⁻6 প্লাস 2 10⁻, তাহলে এটা কত হচ্ছে 10⁻4, এই যে -4। ধরো -4 আর 19 এখানে কি হবে, এটাকে যোগই হবে, কিন্তু চিহ্ন দেখো -4 প্লাস 19 কত হবে, এটা +15, ঠিক আছে? 1/2 কত, 0.5 ইন্টু 10⁻15। এবার উত্তরে দেখো 5 ইন্টু 10⁻14 আছে, তাহলে এখানে 5 দিয়ে দেবো, ইন্টু 10⁻14 হয়ে যাবে অ্যান্সার। এবার তুমি বলবো এটা কেন, এখানে একটা 10 করে দাও, 10, এই 10টা উপরে গেলে 10⁻1 হয়ে যাবে, তাই 10⁻1 এদিকে 15 থেকে কেটে যাবে, তাহলে 14, 10⁻14, এটা অ্যান্সার। তোমরা বুঝতে পেরেছো উত্তরটা? একটু ছোট করে জাস্ট দেখিয়ে দেবো পুরো ভালো করে, যাতে তোমরা অঙ্কটা টুকতে পারো। দেখে নাও অঙ্কটা ভালো করে বুঝে নাও। আমাদের কিউ দিয়ে দিয়েছে, আমাদের বলছে বস্তুর আধান দিয়েছে, এবার আমাদের বস্তুর আধানটা দিয়ে দিয়েছে, এবার বলেছে অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা। অতিরিক্ত ইলেকট্রন মানে কি, এই যে বোঝালাম, অতিরিক্ত ইলেকট্রন মানে যে ইলেকট্রনটা আধান দিচ্ছে। তখনই সবসময় এটা মাথায়, এই অঙ্কটা করলেই মাথায় মনে রাখবে, অতিরিক্ত ইলেকট্রন মানে এনটাকে বার করতে হচ্ছে, এনটাকে বার করে দিও, ব্যাস হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর 2 এর অঙ্কটা পর, এরপর 2 এর অঙ্কটা করবো। যদি এইটাতে যদি বিন্দু মাত্র অসুবিধা হয়, শুধু কমেন্ট সেকশন সেই জায়গাটা তোমরা বাংলাতে চাইলে বাংলাতে লেখো, বা ইংলিশে লিখে বাংলা মানেটা যেটা সেটাও লিখে, তোমরা যেভাবে পারো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি সম্পূর্ণ বাংলাতে তোমাদের বুঝিয়ে দেবো কমেন্ট সেকশনে লিখে। বা তোমরা যদি তেমনও যদি লাগে, আমি তোমাকে বলে পরের ভিডিওতে ফার্স্টে এই অঙ্কটা বুঝিয়ে দেবো, ফার্স্টে এই জিনিসটাকে বুঝিয়ে দেবো। কোনো এই জায়গাটার প্রবলেম হলে, ওটা এই কাটাকুটিতে প্রবলেম হলে, বা এই কোথাও প্রবলেম হলে, বুঝতে পেরেছো, মাইক্রোকুলমের প্রবলেম হলে কোথাও হলে বুঝে নেবে, বুঝিয়ে দেবো, ঠিক আছে? এবার 2 নম্বর প্রশ্নটা নিয়ে আসি। এটা খুব ছোট ছোট লেখা, তো একটু বড় করে দিতে হবে এই জিনিসটাকে। 2 নম্বর প্রশ্ন কি বলছে, কোনো আহিত পরিবাহীর আধান, কোনো আহিত পরিবাহীর আধান 14.4 ইন্টু 10⁻⁻19 কুলম, পরিবাহীতে ইলেকট্রন ঘাটতির সংখ্যা নির্ণয় করো। পরিবাহীর ভর কি পরিবর্তন হবে, পরিবাহীর ভরের কি পরিবর্তন হবে? দেখো তোমরা ভাবছো হয়তো আমি পরপর কি প্রশ্ন, পরপর না, এগুলো ইম্পর্টেন্ট, আমার মনে হচ্ছে এই প্রশ্নগুলো আসতে পারে, তার জন্য করাচ্ছি। সিমিলার প্রশ্নগুলো আমি ছেড়ে দেবো,
একই প্রশ্ন যেহেতু 5টা প্রশ্ন পড়ে দিচ্ছি, 5টা প্রশ্ন করো, আরামসে তোমরা সব পেরে যাবে। তাহলে এইটা বুঝতে পেরেছো। এবার এইটা এই কোশ্চেনটা পড়লাম, আরেকবার পড়ি। কোনো আহিত পরিবাহীর আধান এত কুলম্ব বলে দিচ্ছে, পরিবাহীতে ইলেকট্রন ঘাটতির সংখ্যা নির্ণয় করো। পরিবাহী ভরে কি পরিবর্তন হবে? ইলেকট্রনের ঘাটতির সংখ্যা, ঘাটতি। দেখো এটা বলেছে এত আধান আহিত হচ্ছে, পরিবাহীতে ইলেকট্রন ঘাটতির সংখ্যা মানে ইলেকট্রন ঘাটতি ঘটছে, ইলেকট্রন কমছে। ইলেকট্রন কমছে মানে কি? সেই ইলেকট্রন ত্যাগ করছে। ভালো করে মাথায় রাখবে। এই দেখো এই জায়গাটা আমি লিখে দিচ্ছি, এই যে আমি এইখানে বলেছিলাম না, এই জায়গায় জাস্ট এই সাইডটাতে আসো, এই সাইডটাতে বুঝিয়ে দিচ্ছি জাস্ট এই জায়গাটাই। আমি কি বলেছিলাম? ধনাত্মক যে কোনো বস্তু আধান থেকে, ধনাত্মক আধান, এটা ঋণাত্মক আধান আছে, ধনাত্মক থেকে ইলেকট্রন সর্বদা ঋণাত্মকে প্রবেশ করবে। যে ধনাত্মক আছে সে তার কাছ থেকে ইলেকট্রন সর্বদা ঋণাত্মকে প্রবেশ করবে, ঠিক আছে? ধনাত্মক ইলেকট্রন থেকে ধনাত্মক আধান আহিত, সেখান থেকে ইলেকট্রন ঋণাত্মকে প্রবেশ করবে। একটা বস্তু থেকে বেরোবে, তার মানে সে ধনাত্মক আধান আহিত হচ্ছে, এবং যে ইলেকট্রন যে বস্তুতে প্রবেশ করবে তার আধান ঋণাত্মক আধান আহিত হচ্ছে। কি বলেছে? ইলেকট্রনের ঘাটতির সংখ্যা মানে ইলেকট্রন বেরোচ্ছে, এখান থেকে ইলেকট্রন এখানে বেরোচ্ছে, তাহলে ঘাটতির সংখ্যা, এই সংখ্যাটা বার করতে হবে যেটা ঘাটতি ঘটছে। মানে কি? এখানে সোজা ভাষায় বুঝবে, এনটাই বার করতে হবে। কেন এনটা বার করতে হবে? দেখো, যে আধানটা দিয়ে দিচ্ছে একটি পরিবাহীর আধান এত, পরিবাহীর আধান এত, ওই আধানের সাপেক্ষেই তো সেই ঘাটতিটা ঘটছে। যখনই সেই ঘাটতিটা ঘটছে তার মানে কি আমাদের এন এর ভ্যালুটাই বার করতে হবে। বুঝেছো? পরের পার্টে দেখো একটা কি সুন্দর একটা জিনিস লেখা, ওটা আমি লিখে এখনই করে দেবো অঙ্কটা, তার ভালো করে বুঝবে। পরিবাহীর ভরের কি পরিবর্তন হবে? পরিবাহীর যে ভরটা আছে তার কি পরিবর্তন হবে? পরিবাহীর ভরের পরিবর্তনটা দেখো, যে কটা ইলেকট্রন বেরোচ্ছে, দেখো ভর তো প্রথম কথা কমবে, যেহেতু দেখো একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, কি বলছিল? এই যে ইলেকট্রনটা এখান থেকে এখানে বেরোচ্ছে, তো ইলেকট্রন তো একটা ভর আছে, তাহলে এই ভরটা তো কমে যাচ্ছে, তাহলে যেটুকু ইলেকট্রন বেরোচ্ছে তার ভরটা কমে যাচ্ছে, তো সেটাই ঘাটতি ঘটছে, তাহলে ভরটাই কমবে। এবার অঙ্কটা করে নিই, যেটা বললাম যে যখনই ঘাটতির সংখ্যা তখন আমাদের এনটা বার করতে হবে। ঘাটতির সংখ্যা হোক বা অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা হোক, তাহলে আমাদের এনটাকে বার করতে হবে, ঠিক আছে? এটা 1 নম্বর প্রশ্ন ছিল। এবার এটা 2 নম্বর প্রশ্ন করে দিই। 2 নম্বর, যখন ইলেকট্রন সংখ্যা বলে দেবে ঘাটতির সংখ্যা, তখন আমাদের এবার হচ্ছে এখানে কি বলবো, দেখো এখানে ডাইরেক্ট করছি, ঠিক আছে? এন ইকুয়ালস টু কিউ বাই ই, কিউ ইজ ইকুয়াল টু এন ই, তাহলে এন ইজ ইকুয়াল টু কিউ বাই, এখন যেটা করলাম সেটা ডাইরেক্ট করলাম, ইজ ইকুয়াল টু কিউ এর মানটা কত রয়েছে? 14.4 ইন্টু 10⁻⁻19 কুলম। দেখো এখানে কুলম দিয়েছে, কুলমই দেবো। ইটা আমরা জানি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। কুলম লেখার দরকার নেই আপাতত এখানে। এবার কাটাকুটিটা করো, 10⁻⁻19 10⁻⁻19 কেটে গেল, পয়েন্টের পর একটা শূন্য কেটে গেল, পয়েন্টের পর একটা শূন্য, এখানে 10 উঠছে, এখানে 10 উঠছে, মানে কিছু নেওয়ার দরকার নেই। 16 দিয়ে 2 দিয়ে প্রথমে কাটো, 7 এর 7 দুগুণ 14, 2 দুগুণ 4, 2 দিয়ে কাটলে হচ্ছে 8, 2 আবার 8 দিয়ে কাটলে 8 নং 72, একবার ডাইরেক্ট হয়ে যাচ্ছে, তাহলে 9 অ্যান্সার। তাহলে ইলেকট্রন ঘাটতির সংখ্যা কত? ইলেকট্রন ঘাটতির সংখ্যা হচ্ছে 9। বুঝতে পেরেছো? শুধু এনটা বার করতে হবে ঘাটতির সংখ্যা। এবার বলছে পরিবাহীর ভরের পরিবর্তন, পরিবাহীতে ভরের পরিবর্তন, পরিবাহীতে ভরের পরিবর্তন, বাহির ভরের পরিবর্তন, যেটা দেখো ঘাটতি বলেছে, মানে এই ইলেকট্রন গুলো ঘাটতি তোমার হচ্ছে, মানে এই ইলেকট্রন গুলো বেরিয়ে গেছে মানে কি এই ইলেকট্রন সংখ্যা তোমার কমে যাবে। পরিবর্তন, ভরের পরিবর্তন ইজ ইকুয়াল টু 9 ইন্টু 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। এটা 10 টু দি পাওয়ার আছে, ঠিক আছে? এটা 10 টু দি পাওয়ার, একটু নিচে হয়ে গেল, 10 টু দি পাওয়ার 9 ইন্টু 9.1 পয়েন্ট আছে ইন্টু 10⁻31 কেজি। তোমরা এবার বলবে স্যার এই সূত্রটা কোথা থেকে এলো? দেখো এই সূত্রটা একটু সূত্র না, এটা জাস্ট ছোট একটা জিনিস লিখে রাখো। যখনই ভরবেগের পরিবর্তন, যখনই ভরের পরিবর্তন বলবে, তাহলে ডেল এম, ভরের পরিবর্তন ডেল এম ইজ ইকুয়াল টু এন ইন্টু এম ই। ভরের পরিবর্তন, যে ভরের পরিবর্তন ডেল এম ইজ ইকুয়াল টু এন ইন্টু এম ই। এনটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, তাহলে এনটা জানি। এম ই মানে কত? এম ই মানে
এন ইন্টু এমই মানে এমই মানে হচ্ছে ইলেকট্রনের ভর কত 9.1 ইন্টু 10⁻31 কেজি কেজি। তোমরা আশা করি বুঝতে পারছো না, একটু ভালো করে লিখি। এন ইন্টু 9.1 ইন্টু 10⁻31 কেজি। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। দেখো এই ইলেকট্রনের ভরটা তোমাদের মাথায় রাখতে হবে। যখন ইলেকট্রনের আধানটা আমরা এখন মাথায় রাখছিলাম 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, তখন এরকম ভরটাকে মাথায় রাখতে হবে 9.1 ইন্টু 10⁻31 কেজি, এটা মাথায় রাখতে হবে। তাই এটা গুণ করবে। এখনই তো বললাম যে ভরের পরিবর্তন ডেল এম এর ভরের পরিবর্তন এর একটু এমই এন 9টা বেসে গেল, এমই মানে 9.1 10⁻31 কেজি। এটাকে যদি গুণ করি তাহলে 9 কত 81, 81 এখানে পয়েন্ট একটা বসিয়ে দেবো ইন্টু 10⁻31 কেজি কেজি। এটা কি হবে ভরবেগ, এটা কি হচ্ছে ঘাটতি করছে মানে কি এখনই বললাম, একটা থেকে ইলেকট্রন দ্বিতীয়টা চলে যাচ্ছে মানে কি ভরটা কমছে, ইলেকট্রন ভরটা তো কমছে। ধরো তুমি ওয়েট মেশিনে দাঁড়িয়েছো, তোমার ঠিক আছে, তোমার ব্যাগে একটা মোটা বই আছে, তোমার বন্ধু ব্যাগে একদমই মানে বই নেই, শুধু ব্যাগ আছে। যখন দুজন ওইটা দাঁড়াবে তো তোমার যে মোটা বইটা আছে সেটা তোমার ওজনের সাথে বাড়বে। তুমি ধরো পাশে তোমার বন্ধু যে ওজনে দাঁড়িয়েছে, তোমার ব্যাগ থেকে সে বইটা তার ব্যাগে দিয়ে দিলে, ফলে কি তার ওজনটা বাড়বে, তো এই ওজনটা বাড়বে, তো তোমার ওজনটা কমলো। সেম, তাহলে এখানে কি হচ্ছে ভরের পরিবর্তন, এটা কি হবে ওজনটা কমে যাবে, কারণ যে এই ইলেকট্রনটা এই যে বস্তুটা পরিবাহীর থেকে চলে যাচ্ছে মানে কি ইলেকট্রনটা এই ভরটা কমে যাবে, তাহলে ভরটি কমবে। বুঝতে পেরেছো? 2 নম্বর প্রশ্ন বুঝতে পেরেছো। 3 নম্বরে যাই, তা তোমরা একবার যদি লিখতে চাও এটুকু লিখে নাও বা স্ক্রিনশট তুলে নাও, স্ক্রিনশট না একবার লিখে নাও, ভিডিওটা পজ করে, যেহেতু ভিডিও যাচ্ছে ভিডিওটা পজ করে লিখে নাও, একটু টুকে নাও তোমরা ততক্ষণে। আর আমি বলছি দেখো এবার এটা হচ্ছে, এটা তোমার একটা কথা বলি, এটা হচ্ছে পার্ট 2 ভিডিও, এরপরে পার্ট 3 পার্ট 4 আসবে। বিশেষ করে খুব কম সংখ্যক কোশ্চেন করাবে, কিন্তু যে কটা কোশ্চেন করাবে চ্যাপ্টার সব থেকে বেস্ট কোশ্চেন। আর শুধুমাত্র আমি বইয়ের থেকে প্রশ্ন করাবো না, দেখো স্থিরতে প্রাথমিক ঘটনা বলি বইয়েরটা পড়লেই যথেষ্ট, তার জন্য বইয়েরটা পড়ছিস। তড়িৎ ক্ষেত্র তোমরা প্রথম থেকেই আলাদা আলাদা প্রশ্ন চালু করবে, যেটা হয়তো বইয়ে নেই, আলাদা বিভিন্ন আগের বছরে পরীক্ষা এসেছে, তার আগের বছরে পরীক্ষা এসেছে, সেই প্রশ্ন তড়িৎ ক্ষেত্র থেকেই চালু করবো। বিভিন্ন ভালো ভালো প্রশ্ন চালু করবো, ভালো ভালো প্রশ্ন। বুঝতে পেরেছো? তার জন্য আমি বলছি এর সঙ্গে করে আজকেই তখন 1-2টো প্রশ্ন আজকেই করাবো। হুম, তোমাদের বেশি তো নেই, আশা করি 2টো প্রশ্ন হয়ে গেল। আর আছে 3টে প্রশ্নের পরে আজকেই 2-3টে প্রশ্ন করাবো। তড়িৎ ক্ষেত্রে প্রথমে কিছু কিছু থিওরিটা, যেটুকু থিওরি লাগবে, দেখো আমি এটা বলছি যে থিওরি পড়াবো, যেটুকুটা লাগবে সেইটুকুটা কোশ্চেনের সাথে সাথে সেইটুকুটা করাবো, তারপরে সেই কোশ্চেনটা করাবো এবং সুন্দরভাবে বোঝাবো, ভালো ভালো অঙ্ক করবো। ঠিক আছে, তাহলে তোমাদের এটা হয়ে গেল 3 নম্বর। এবার হচ্ছে 4 নম্বর প্রশ্ন যাবো। 4 নম্বর 3 নম্বর কোন 3 নম্বর সেম অঙ্ক কোনো দরকার নেই। দেখো 4 নম্বর প্রশ্নটা যাই। 4 নম্বর অনেকটা বড় প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা কি বলছে, তোমরা বইটা কিন্তু খুলে রাখবে, যদি বই থাকে বইটা খুলে রাখবে, নাহলে এই প্রশ্নগুলো টুকে নেবে, তারপরে এই উত্তরগুলো লিখবে। তাহলে তুমি শুধু উত্তর করলে তো হবে না, তোমার প্রশ্ন টুকে রাখবে। কখনো পরীক্ষার আগে একবার জাস্ট চেক এই কোশ্চেনগুলো করবে, যথেষ্ট। পরীক্ষার আগে মাস থেকে এই প্রশ্নগুলো জাস্ট করতে থাকো, এই প্রশ্নগুলো রিপিট, পরীক্ষা ধরো 1 সপ্তাহ আগে এই প্রশ্নগুলো রিপিট করে নাও। তারপরে এই প্রশ্ন ছাড়া বইয়ের প্রশ্ন কিছু করতে পারলে করো, বাকি তোমাদের স্যার যেগুলো করেছে সেই 2টো চিন্তা করবে, ব্যাস যথেষ্ট। আমি বলছি এখান থেকে তোমরা ভালো কমন পেয়ে যাবে, ভালো বুঝতে পারবে। এখন আর এই প্রশ্নগুলি যথেষ্ট, কারণ এর সাথে আমি তো বইও পড়াচ্ছি না, থিওরি হচ্ছে তোমার। চলো 4 নম্বর প্রশ্ন আর না বলে, একটি পলিথিনের টুকরোকে পশম দিয়ে ঘষা হলো এবং দেখা গেল সেটি এত ধনাত্মক আধান লাভ করেছে। দেখো এই প্রশ্নের সাথে এটা কোনো রিলেটেড নয়, কিন্তু তোমরা এর আগে যে এই চ্যাপ্টারটা পড়েছো সেখানে স্থির তড়িৎ শ্রেণীটা যেটা পড়েছো, ওই শ্রেণীটা সুন্দরভাবে পড়বে। পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানবদেহ, অ্যাম্বার, সেলুলয়েড, হচ্ছে এই যে এইটা পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানবদেহ,
ধাতব পদার্থ এবনাইট গালা, অ্যাম্বার রোজন সিউলার, এই শ্রেণীটা দারুণভাবে মুখস্থ করবে, ঠিক আছে? এটা খুব জায়গায় কাজে লাগবে। এইটাতে লাগবে না, কিন্তু তাও বলে দিলাম। চলো এবার 1 নম্বর প্রশ্নটা করি। এত আধান লাভ করেছে, 1 নম্বর প্রশ্ন। পশম থেকে কত সংখ্যক ইলেকট্রন টুকরো স্থানান্তরিত হচ্ছে? কত সংখ্যক ইলেকট্রন টুকরো স্থানান্তরিত হয়েছে? এই কাজকে পশম থেকে ঘষা হলো। তাহলে পশম তো আগে আছে, কাজ পরে আছে না। পশম থেকে ইলেকট্রন কাছে প্রবেশ করবে, তাহলে এখানে বলে দিচ্ছে পশম থেকে কত সংখ্যক ইলেকট্রন যাবে, তাহলে n সংখ্যক ইলেকট্রন যাবে, সোজা বিষয়। তাহলে nতে বার করলে হয়ে যাবে। কিউটা দেখো এখানে দিয়ে দিয়েছে, ইটা আমরা জানি, সোজা হিসাব। দ্বিতীয় প্রশ্ন, পশম থেকে পলিথিনে কি ভর স্থানান্তরিত হবে? দেখো এখানে ভর আর আধান যেহেতু আছে, তার জন্য আমি এটা করে নিলাম। কি ভর আধান্তরিত হবে, কি ভর স্থানান্তরিত হবে, তোমরা বলো। পশম থেকে পলিথিনে কি স্থানান্তরিত হবে? পশমটা আগে আছে, স্থির তড়িতের শ্রেণী, আমি আগেও বললাম। তার যে পশম থেকে ইলেকট্রন পলিথিনে যাবে, স্থানান্তরিত হবেই তো। ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে মানে যেই ইলেকট্রনের খুব কম সংখ্যক ভর আছে, খুবই কম, কিন্তু আছে তো, তাহলে ভরটা স্থানান্তরিত হচ্ছে। যদি হয়ে থাকে তাহলে তার পরিমাণ এক্ষুনি আমরা পড়লাম ডেল এম, ভরের পরিবর্তনটা। ডেল এম ইজ ইকুয়াল টু এম ইন্টু এন ইন্টু এম ই। শেষ। প্রশ্ন তোমাদের করিয়ে দিই, তোমরা আশা করি বুঝে গেছো। তোমরা একবার চাইলে এই ভিডিওটা পজ করে এই প্রশ্নটা করতে পারো, তারপর আমার খাতার সাথে মেলাতে পারো উত্তর স্যার, ঠিক আছে? ক্যামেরাটা জাস্ট সেট করে নিয়েছি আর পেপারও চেঞ্জ করে নিয়েছি। চলো এই প্রশ্নটা করে নিই, পাশে বইটা নিয়ে নিলাম, দেখে নিও। বইটা তোমরা এমনি পাশে খুলে রাখবে, বইটা, তোমাদের বইটা। যদি বইটা প্রশ্ন না থাকে, প্রশ্নটাকে ভালো করে টুকে নেবে, তারপর তার উত্তরটা নিচে করবে, ঠিক আছে? ভিডিওটা আগে পিছনে গিয়ে বই কোশ্চেনটা টুকে নাও, তারপরে উত্তরটা করো। চলো প্রথমটা 4-1। কি বলেছে? পশম থেকে কত সংখ্যক ইলেকট্রন টুকরো স্থানান্তরিত হয়েছে? তাহলে এন এর এন এর সঙ্গে এন বার কত, এন ইজ ইকুয়াল কিউ বাই ই। আমরা এক্ষুনি বললাম একই অঙ্ক, একই জিনিস। কিন্তু দেখো এখানে যেহেতু 3টি প্রশ্ন একসাথে, তার জন্য ভাবলাম এটা করিনি। এরপরে বাকি দুটো আনকমন আছে, আর বাকি মোটামুটি সেমই সব অঙ্ক, ঠিক আছে? তার জন্য আমি বেশি করাচ্ছি না। এই নিয়ে হয়ে গেল। তাই কিউ এর মানটা আমরা কি জানি? কিউ এর মানটা 3 × 10⁻⁷ বাই ই এর মানটা 1.6 × 10⁻19 কুলম্ব। পয়েন্ট উঠলে এখানে 10 যাবে গুণ। 3/16 ইন্টু 10⁻⁷ সব কটা করে নি। দেখো এখানে 10 × 10⁻⁷ আছে, টেরা হয়ে গেছে না। 10 × 10⁻⁷ আছে, মানে 10⁻⁶ হবে। আর এইটা উঠে গেলে 10⁻19, 10⁻⁻6 আর 10⁻⁻19 কত হচ্ছে? 10⁻13। এটা মুখে মুখে তোমাদের করতে হবে, হয়ে গেছে। এবার এবার এই এই অঙ্ক এই গুণটাকে দেখো, তোমরা এখন পাশে চাইলে করো, তোমরা এখন নিজেই পাশে করো। এই যে 3/16 পাশে করো, পয়েন্টের দশমিকে ভাগ করো, ভিডিও পজ করে ভাগ করো। আমি শুধু ভিডিওটা করার জন্য পাশে করে রেখেছি, তার জন্য আমি আর একটা খাতায় করে রেখেছি। এই যে ভাগগুলো করে রেখেছি, যাতে সময়টা নষ্ট, ভিডিওটা বেশি বড় না হয়, তার জন্য আমি করে দিচ্ছি এটাকে। 1.873 এরকমই কিছু আসবে, ইন্টু 10⁻13। তোমরা কিন্তু দেখবে আবার চেক করে। তাহলে আচ্ছা 10⁻13 না, 0.8 আসবে। আচ্ছা এটা হচ্ছে 2 আছে, এটা 2 হবে। আর আমি আরেকবার দেখে নিই। আচ্ছা এই যে এইটা আসবে হচ্ছে 0.1873 ইন্টু 10⁻13 আছে। 0 পয়েন্টে উত্তর নেই, উত্তর 1 পয়েন্টে আছে। তাহলে 1 পয়েন্টে যখন উত্তর আছে, তাহলে 1.873 ইন্টু 10⁻12 হয়ে যাবে, ঠিক আছে তো? তোমরা এই গুণ ভাগটা দেখবে, যেহেতু ভিডিওটা বড় যাতে না হয়, তার জন্য আমি করলাম না, কিন্তু তোমাদের করতে হবে, তোমাদের ক্যালকুলেটর নেই। তারপরে 2 নম্বর, 2 নম্বরটা তোমরা দেখো খাতায় কি বলেছে, আমি বইয়ে দেখি। পশম থেকে পলিথিন কি ভর স্থানান্তরিত হয়েছে? নিশ্চয়ই হয়েছে, হ্যাঁ হয়েছে, হ্যাঁ হয়েছে। পশম থেকে ভর স্থানান্তরিত হয়েছে। তাহলে যদি হয়ে থাকে, তাহলে কত ভর? এক্ষুনি আমরা কি বললাম, যখনই ভর বলবে স্থানান্তরিত, ডেল এম। এখনই বললাম ভর যখনই বলবে, তাহলে ডেল এম ইকুয়ালস টু এন ইন্টু এম ই। এনটা আমরা জানি,
এনটা এক্ষুনি আমরা লিখলাম এখানে 1.873 ইন্টু 10⁻12 ইন্টু এমই জানি 9.1, এমইটা মুখস্থ করতে হবে 9.1 ইন্টু 10⁻31 কেজি। এবার এই দুটোকে গুণ করবে, গুণ যা করবে এগুলো তোমরা খাতা এক্ষুনি প্র্যাকটিস করো, এগুলো করে করে প্র্যাকটিস করতে হবে, বুঝলে? তোমাদের করে করে প্র্যাকটিস করতে হবে। কেন? তোমাদের পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর নেই, তার জন্য অল্প অল্প করে করো। আমি জাস্ট যাতে ভিডিওটা খুব বেশি লেন্দি আর তোমাদের একই রকম না লাগে তার জন্য আমি করেই রেখেছি, সেটা দেখে আমি লিখে দিচ্ছি, কিন্তু তোমরা কিন্তু করবে। দেখো এটা উত্তর আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিছুই নেই, এটা শুধু লেন্দি একটুখানি ক্যালকুলেশনটা আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই দেখো পুরোটা যদি দেখা যাচ্ছে তাহলে অনেক ছোট হয়ে যাবে লেখাটা, তাহলে তোমরা পড়তে পারবে আশা করি, হ্যাঁ পড়তে লিখতে পারবে। তো তোমরা এই অঙ্কটার উপর দেখে নিও। এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর লিখে দিই, 4 নম্বর প্রশ্ন। তো তোমরা এটা লিখে নাও। আশা করি তোমাদের হয়ে গেছে, ভিডিও পজ করে নাও, আশা করি হয়ে গেছে। এরপর হচ্ছে 4 নম্বরের পর হচ্ছে 8 নম্বর প্রশ্ন করবো আর 10 নম্বর প্রশ্ন করবো, শেষ। 8 নম্বর প্রশ্নটা খুব ভালো আছে, 10 নম্বর প্রশ্নটাও খুব ভালো আছে। চলো করি। তো চলো এবার 8 নম্বর প্রশ্নটা দেখিনি কি বলছে, একটু বড় করে দিলাম তো দেখা ভালো করে দেখতে পারো। 8 নম্বর প্রশ্নটা কি বলছে, দুটি 4 সেমি ও 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের, মানে দুটি গোলক যার 4 সেমি ও 8 সেমি ব্যাসার্ধ আছে, আধান সমান, মানে দুটোরই আধান সমান, কিউ সমান, এদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত। আচ্ছা, তলমাত্রিক ঘনত্ব আমরা কি বলছিলাম, তলমাত্রিক ঘনত্ব ইজ ইকুয়াল টু কিউ বাই 4πr²। তার তলমাত্রিক ঘনত্ব যেটা বলেছে সেটা ইজ ইকুয়াল টু এরকম হয়ে যাচ্ছে, তাহলে 4πr², কিউটা সমান, তাহলে এখানে কি বলে দিচ্ছে, কি বার করতে হবে, হচ্ছে ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে, তার তলমাত্রিক ঘনত্ব বেরিয়ে যাবে আরামসে। তাহলে আর এর সাথে তলমাত্রিক ঘনত্ব সম্পর্ক নির্ণয় করতে হবে। ঠিক আছে, চলো দেখি অঙ্কটা করা যাক। দেখো প্রথমেই বলে লিখে নিচ্ছ, তাহলে বইটা দেখো তোমরা, 4 সেমি ও 8 সেমি ব্যাসার্ধের দুটি গোলক, ব্যাস বলে দিচ্ছে, ব্যাস বলেছে ভালো করে বুঝবে। তাহলে ব্যাসার্ধ বার করতে, তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ এদিকে নিচে করে নি, ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 4 সেমি, ব্যাসার্ধ হচ্ছে 4/2 ও 8/2 সেমি ইজ ইকুয়াল টু 2 ও 4 সেমি। ব্যাসার্ধ মানে কি, ব্যাস/2, যে কটা ব্যাস হচ্ছে বাই 2 করলে হয়ে যাবে, শেষ। এবার হচ্ছে সিগমা, তলমাত্রিক ঘনত্ব কি ডিফাইন, তলমাত্রিক ঘনত্ব আমরা কি দ্বারা লিখি, সিগমা দ্বারা। তলমাত্রিক ঘনত্ব, সূত্র কি ছিল তলমাত্রিক ঘনত্ব, তলমাত্রিক ঘনত্ব সূত্র কি ছিল, ঘনত্ব সিগমা ইকুয়ালস টু কিউ বাই 4πr²। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার ভালো করে বুঝো, এখানে বলেছে দুটি যে গোলক আছে তার আধান সমান, তাহলে কিউটা সমান, এই যে কিউটা সমান 4π, আমরা জানি কি কিউটা মানে কনস্ট্যান্ট, 4টা মানে কি 4 এর মানে একটাই আর পায়ের মানও একটাই, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এটা তোমরা আগে 10-এ 9-এ শিখেছো, সিগমা ইজ ইকুয়াল টু 1/r², সিগমা ভ্যারিয়াস 1/r² ইজ ইকুয়াল টু মানে ভ্যারিয়াস 1/r²। বুঝতে পেরেছো? বাস সিগমা ভ্যারিয়াস 1/r², বুঝতে পেরেছো তোমরা? তাহলে এবার কি বলেছে, অনুপাত বার করতে বলেছে। কার অনুপাত বার করতে বলেছে, এই যে 4 সেমি ব্যাস এবং 8 সেমি ব্যাসের, মানে 2 সেমি ব্যাসার্ধ 4 সেমি ব্যাসার্ধ, যেটা বার করতে বলেছে, দুইটা কম, তাহলে দুইটা যেহেতু, তাহলে ρ1 4 সেমি, আগে 4 সেমি ব্যাসটা আগে ছিল, তাহলে 4 সেমি ব্যাসের জন্য ρ1 ধরছি, তাহলে এখানে লিখি 4 সেমি ব্যাসকে 4 সেমি, এর লিখতে হবে না তোমাদের, এটা জাস্ট বুঝো, 4 সেমি ব্যাসের গোলককে আমরা সিগমা 1 লিখছি, গোলকের তলমাত্রিক ঘনত্ব, পুরো লিখে দিই, তলমাত্রিক ঘনত্ব সিগমা 1 দ্বারা ডিনোট করছি, এটা সিগমা 1, এটা একটু সিগমা 1, আর এটা হচ্ছে 8 সেমি ব্যাসের গোলকের তলমাত্রিক ঘনত্বকে সিগমা 2 দ্বারা ডিনোট করছি। তাহলে এরই অনুপাত চেয়েছে 4 সেমি 8 সেমি, তাহলে সিগমা 1 বাই সিগমা 2
ইকুয়ালস টু, দেখো সিগমার সাথে আর এর ব্যাসানুপাতিক সম্পর্ক, তাহলে 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 আচ্ছা সিগমা ওয়ান, আচ্ছা এটা ঠেকে গেছিল, তাহলে সিগমার সাথে আর এর ব্যাসানুপাতিক সম্পর্ক, তাহলে সিগমা ওয়ান বাই সিগমা টু ইজ ইকুয়াল টু R2/R1 হয়ে যাবে। কেন R2/R1? দেখো এখানে দেখো উল্টো হচ্ছে, ব্যাসানুপাতিক সম্পর্ক উল্টে যাবে, তার হোল স্কয়ার। এবার R2 এর ভ্যালু কত বলে দিচ্ছি, R2 বলতে পরেরটার ভ্যালু কত বলছে, ব্যাসার্ধ, এটা R2 বলতে এই যে 8 সেমি ব্যাস বলে দিচ্ছে, কিন্তু ব্যাস তো আমরা নিতে পারবো না, এখানে ব্যাসার্ধ নিতে হবে। আর ব্যাসার্ধ, তাহলে কি এখানে একটু আগে লিখলাম 8 সেমিটাই কি 4 সেমি হয়ে যাবে, যেহেতু ব্যাসার্ধ বলেছে, ব্যাসার্ধ আমরা নেবো, তা 4 সেমি, 4 বছর হবে। R1টা কত, R1 বলতে 4 সেমি ব্যাসের কথা বলছে, কিন্তু ব্যাস তো নেবো না, আমরা ব্যাসার্ধ নেবো, তো 4/2, যেটা আমি এক্ষুনি করলাম, তাহলে 2 সেমি ব্যাসার্ধ বলেছে, তাহলে 2 করব, তার হোল স্কয়ার, তাহলে ইজ ইকুয়াল টু 2 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4, অ্যান্সার 4। কিন্তু না, যেহেতু অনুপাত বলেছে, তাহলে 4:1 হবে, এটা মানে 4/1 হবে। দেখো যে কোনো সংখ্যা যদি 5 বলি, 5/1 ইজ ইকুয়াল টু 5, 10/1 ইজ ইকুয়াল টু 10, হয়তো, তাহলে 4/1 করেছি, তাহলে 4:1 হয়ে যাবে অনুপাত, এটা যে ক্ষেত্রে অনুপাত করে নিতে পারে, ঠিক আছে। তাহলে 8 নম্বর অঙ্ক হলো। এবার এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা ছোট করে অঙ্কটা দেখিয়ে দিই, তোমরা লিখে নাও। এটা হচ্ছে আরো ছোট, অনেক ছোট হয়ে যাবে, তবু অনেকটাই ছোট হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। একবার এটাকে পজ করে বা এমনি নর্মাল লিখে নাও। এরপর 10 নম্বর অঙ্কটা করাবো। আজকে এই 10 নম্বর অঙ্কটা আশা করি শেষ করি, যেটা ভিডিওটা ছোট করি। কালকে তড়িৎ ক্ষেত্র থেকে ইম্পর্টেন্ট, দেখো এইটার ইম্পর্টেন্ট কোশ্চেন মোটামুটি হয়ে গেছে, আর দেখো এই 10 নম্বর প্রশ্নটা করাবো, আর কিছু পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন বলে দেবো, ব্যাস। এরপর তড়িৎ ক্ষেত্রটা ইম্পর্টেন্ট আছে, কারণ এইটা খুব সহজ চ্যাপ্টার, তড়িৎ ক্ষেত্র খুব কঠিন চ্যাপ্টার। তড়িৎ ক্ষেত্র থেকে প্রথমেই কিছু কিছু PYQ কোশ্চেন, কিছু কিছু কঠিন কোশ্চেন সলভ করবো, ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথম থেকেই চালু করে দেবো, ঠিক আছে। বইয়েরও প্রশ্ন করবো, তার সাথে বেশিরভাগ কঠিন প্রশ্নগুলো করবো, যেগুলো বই আসার মতো, টেস্ট পেপারে যেগুলো বারবার আসছে সেগুলো করবো, ঠিক আছে। তোমরা করে নিচ্ছ এটা। এবার লাস্ট প্রশ্ন আমাদের আজকেকার হচ্ছে 10 নম্বর প্রশ্ন। তো 8 নম্বর প্রশ্নটা হয়ে গেছে, এবার 10 নম্বর প্রশ্নটা করব। দেখি, 4 মিলিমিটার ব্যাসার্ধ, দেখেন দেখো মিলিমিটার অঙ্ক চলে আসছে, কিন্তু মাথায় রাখবে 4 মিলিমিটার ব্যাস বিশিষ্ট এবং একই আধানে আহিত 64টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো, মানে 4 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এটা ছোট একটা জলবিন্দু আছে, এইগুলি 64খানা জমা হয় একটি বড় জলবিন্দু উৎপন্ন হলো। উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্বের অনুপাত, উভয় ক্ষেত্রে, এবার ভালো করে মাথায় রাখতে হবে, উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্ব অনুপাত, যখনই অনুপাত বলবে প্রথমে কোনটা পরের কোনটা আগে জানতে হবে। উভয় ক্ষেত্র বলেছে মানে কি, প্রথমে ছোটটা দেখো, উভয় ক্ষেত্র মানে কি আগের তার, উভয় ক্ষেত্র মানে এইখান থেকে তো কিছু বোঝা যাচ্ছে না, মানে কি তার আগের থেকে দেখতে হবে। তাহলে প্রথম থেকে দেখি 4 মিলিমিটার ব্যাসার্ধ, সেটা প্রথমে, মানে ছোটটা প্রথমে এবং বড়টা পরে, মাথা এটা হচ্ছে, ঠিক আছে। এবার যখনই এরকম দেখো, এই প্রশ্নগুলো করার খুব ছোট একটা নিয়ম, যখনই ছোট কিছু বিন্দু মিলিয়ে বড় বিন্দু হবে, এটা জলের ক্ষেত্রে হোক, পারদের ক্ষেত্রে হোক, যারই ক্ষেত্রে হোক, বা ছোট ছোট বল মিশিয়ে বড় একটা বল তৈরি করছে, বা বিভিন্ন জিনিস মিলে অল্প অল্প ছোট ছোট বালির বল মিলিয়ে বড় একটা বালির বল তৈরি করছে, এই যখনই এরকম বলে দেবে জলবিন্দু, বালি, পারদ, যখনই ছোট ছোট মিলিয়ে 64খানা বা এতখানা বিন্দু উৎপন্ন করছে, তখন ফার্স্টে তোমাদের এটা করতে হবে, ছবিটা আঁকতে হবে। দেখো তোমরা প্রথমে এটা করতে গেলে একটা ছোট করে ছবি আঁকতে হবে, ছবিটা দেখে নিই এখানে কি। ধরো এটা ছোট্ট মতো একটা আর, এটা একটা গোলক, এটা ধরো আর, এটা ধরো কিউ আধান, ঠিক আছে, আর একটা বড় গোলক, হিসাব মতো আরো বড় হতো, কিন্তু ছবির জন্য এটুকুই ঠিক আছে। এটা বড় তার, এবং এটার আধান হচ্ছে 64 কিউ, মাথায় রাখতে হবে 64 কিউ, ঠিক আছে। তো এটার আধান 64 কিউ। কেন 64 কিউ হবে, আমরা এখানে কি বলেছে, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট আর গোলক, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি জলবিন্দু, এটা জলবিন্দু আছে, জলবিন্দু যার আধান হচ্ছে কিউ, এবং একটি বড় জল 64টি, এরকম 64 জলবিন্দু, এখানে 1টা 2টো 3 4টে 64 জলবিন্দু মিলে এটা তৈরি করছে, তাই ব্যাসার্ধ নিশ্চয়ই বড় হবে, গোলকটা বড় হচ্ছে, ব্যাসার্ধ বড় হবে। আর আধান কত, 64 কিউ হবে, যেহেতু এর আধান কিউ, তা এর আধান যেহেতু কিউ, তাহলে ওর আধান 64 কিউ ধরে নিচ্ছি, ঠিক আছে। তো
তাহলে ছোট্ট জলবিন্দুর ব্যাসার্ধ 4 ন্যানোমিটার। তাহলে লিখি ছোট্ট জলবিন্দু ব্যাসার্ধ, ছোট্ট জলবিন্দু ব্যাসার্ধ, জলবিন্দু ব্যাসার্ধ r is equal to 4 ন্যানোমিটার। 4 মিলিমিটার আছে এখানে, মিলিমিটার মিলিমিটার মানে মিলিমিটার দিয়ে দেবো, মিলিমিটার আছে। জলবিন্দুর সংখ্যা, জলবিন্দুর সংখ্যা n is equal to 64। আয়তন সংরক্ষণ, আমরা কি জানি আয়তন সংরক্ষণ সূত্র, এটা একটা মনে রাখবে। আয়তন সংরক্ষণ সূত্র অনুযায়ী আয়তন সংরক্ষণ সূত্র বলছে যেটা বড় গোলক হবে, এটা যখন এই সূত্রটা মাথায় রাখবে, যখন এই ছোট ছোট বিন্দু মিলে বড় বিন্দু, ছোট ছোট বালির কণা মিললে বড় বালি বা ছোট ছোট পারদের বিন্দু মিলে একটা বড় বিন্দু পারদ যখনই গঠন করবে, তখন এই আয়তন সংরক্ষণ সূত্রে বার করতে হবে। r is equal to n⁻⁴ ছোট r। এই আরটা মানে বড় হাতের বড় ব্যাসার্ধ যুক্ত বড় গোলকের ব্যাসার্ধ, আর এইটা হচ্ছে ছোট গোলকের ব্যাসার্ধ। n⁻⁴ এনটা কত বলছে, আমরা এনটা এখনই দেখলাম, জলবিন্দু সংখ্যা 64, তা 64⁻⁴ ইন্টু r, তা 64⁻⁴, 64⁻⁴ কত হবে অ্যান্সার 4। দেখো না, 4 এর কিউব করলে 64, তা 64⁻⁴ মানে 4। আর r এর ভ্যালুটা আমরা এখনই দেখলাম 4 মিলিমিটার, তাহলে ইন্টু 4 করে দিই, মানে 16 এত মিলিমিটার। ঠিক আছে, বড় হাতের আর বেরিয়ে গেল, বড় হাতের আর বেরিয়ে গেল মানে পুরো অঙ্কই মোটামুটি হয়ে গেল। অর্থাৎ জলবিন্দুর ব্যাসার্ধ মানে অর্থাৎ বড় হাত, এটা আর বড় হাত আর মানে কি, বড় জলবিন্দু ব্যাসার্ধ 64 মিলিমিটার। তাহলে আমরা সিগমা কি জানি, তলমাত্রিক ঘনত্ব সিগমা, যেহেতু তলমাত্রিক ঘনত্বের অনুপাত বার করতে হবে, তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়ালস টু হচ্ছে q/4πr²। কিউ মানে আধান, কিন্তু এটা ছোটটার ক্ষেত্রে এই আধান হচ্ছে, কিন্তু বড়টার ক্ষেত্রে দেখো আমরা বড়টার ক্ষেত্রে আমরা 64 কিউ ধরবো। ঠিক আছে, তাহলে কিউ ছোট, তাহলে সিগমা ছোট বাই সিগমা বড়। তলমাত্রিক ঘনত্ব অনুপাত, তাহলে এখানে দেখো তলমাত্রিক ঘনত্ব কিসের অনুপাত, উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক সংমিশ্রণ হয়ে এটি বড় জলবিন্দু উৎপন্ন করলো। তাহলে বড় জলবিন্দুর ক্ষেত্রে ছোট জলবিন্দু, তাহলে এটা ছোট বড় করলাম। আচ্ছা, এটা ক্যামেরা উঠছে না, তো ছোট এবং বড়। ঠিক আছে, বা তোমাদের বই দেখো অঙ্কে চেয়েছে বড়টা ছোটটা, বড় বা ছোট। এটাকে তোমাদের বই এই প্রশ্নটা খুবই জটিল, কারণ বড় ছোট কোনটা আগে চেয়েছে কোনটা পড়েছে সেটাই জটিলতা। ছোট বাই বড়টা করে দিই, যে ছোট বাই বড় যেটা আছে, তো ছোটটার জন্য কি হবে q/4πr², ছোটটা r²। এই যে বড়টার জন্য কি হবে, বড়টার জন্য 64 কিউ বাই 4π বড়তে r²। দেখো যখনই দুটো বাই আছে, তার নিচেও দুটো বাই আছে, তখন কি করতে হবে, এখানে দেখো 1/x বাই 1/y, তখন কি 1/x লিখলাম, এটা কিন্তু রাফে 1/x-টা যা আছে তাই লিখলাম, ইন্টু 1/y-টা টোটালি উল্টে যাবে, তাহলে y/1 হয়ে যাবে। সেম জিনিস q/4π, এটা বড় কোনটা, মেন কোনটা, বাই, এটা বাই, তার নিচে দুটো তারও বা বাই আছে, তাহলে এইটা মেন, এখানে এটা মেন ছিল, যেটা মেন আছে তার উপর এটা সেম রাখবো, তাহলে q/4πr² সেম রাখবো, তার নিচের সংখ্যাটা উল্টে যাবে, তাহলে 4πr² বাই 64 কিউ। ঠিক আছে, কিউ কিউ কেটে গেল, 4π কেটে গেল। বুঝতে পেরেছো, এটা বড় বাই ছিল, তার উপরে যেটা আছে তার নিচে একটা উল্টে যাবে, তাহলে বুঝতে পেরেছো। এবার হচ্ছে r² বাই 64 ইন্টু r²। বড় হাতের আর এর ভ্যালু আমরা এক্ষুনি বার করলাম, বড় হাতের আর এর ভ্যালু এক্ষুনি বার করলাম 16, তাহলে 16² বাই 64 ইন্টু r² বলতে 416, এখানে 4² এবার দেখো 16² কত হচ্ছে, 16² অ্যান্সার তোমরা এখন 16 গুণ করে দেখো 256 অ্যান্সার। আর 64-কে
16 দিয়ে গুণ করলে 64কে 16 দিয়ে গুণ করলে 1024 অ্যান্সার হবে। পাশে গুণ করে দেবে 24 অ্যান্সার। ঠিক আছে, কাটাকুটি করো, কাটাকুটি করলে আসবে হচ্ছে 1/4। এটাকে 4 দিয়ে গুণ যাবে, তাহলে 1/4 অ্যান্সার। তোমাদের বই দেখো 4:1 বলেছে, মানে এটা কি 1/4 মানে 1:4। আমরা বার কি করেছি আগে ভালো করে দেখো, আমরা বারটা কি করেছি, আমরা বার করছি ছোট যে তলমাত্রিক ছোট তার বাই বড় তলমাত্রিক ঘনত্ব। এই ক্ষেত্রে দেখো বইয়ে বলেছে উভয় ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্ব, কিন্তু হিসাব মতো ছোট বাই বড়ই হওয়া উচিত। উভয় ক্ষেত্রে যখন বলছে তাহলে তার প্রশ্নের আগে যায়, তাহলে 4 মিলিমিটার ব্যাসার্ধের একটি গোলক তখন বলেছে, তাহলে তাহলে হওয়া উচিত 1:4। কিন্তু তোমাদের বই 4:1, তার মানে কি তোমাদের বই কি ধরছে, তোমাদের বই বড় এই যে তলমাত্রিক ঘনত্ব বড়টাকে আগে রাখছে, ছোটটাকে নিচে রাখছে। বুঝতে পারছো? যদি এটা করতাম, কথা এখানে যদি একটা রাফ মতো কিছু করে দিতাম, এই পিছনে করে দিচ্ছি, রাফ করে দিই, একটু রাফ করে এখানে ছোট করে একটু লিখে দিই, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, এটা হচ্ছে সিগমা বড় বাই সিগমা ছোট যদি করতাম, তাহলে ইকুয়াল টু 4:1 হয়ে যেত, কারণ এটা উল্টে যেত। বুঝতে পেরেছো? এটা উল্টে, তাহলে এটা করলে এটা। আমি এই প্রশ্নটা ছোট বাই বড় দিয়েই করলাম, কারণ দেখো তোমাদের বইতে উভয় ক্ষেত্রে বলেছে, কিন্তু তার আগে উভয় ক্ষেত্রে দেখো এক্ষেত্রে পরীক্ষার বইতে উভয় ক্ষেত্রে এখানে উভয় ক্ষেত্র লিখে দিয়েছে, কিন্তু এখানে পরীক্ষায় উভয় ক্ষেত্র লিখে দেবে না, এখানে বলবে ছোট বড় জলবিন্দু সাপেক্ষে ছোট জলবিন্দু, তখন বড় জলবিন্দু আগে লিখবে, ছোট বড় জলবিন্দু নিচে লিখবে। বা যদি বলে ছোট জলবিন্দু সাপেক্ষে বড় বিন্দু, তাহলে ছোট বিন্দু উপরে লিখবে, বা বড় বিন্দু এই যে এই জায়গাটা তাই করবে। এটুকু বুঝতে পেরেছি? তাহলে পুরো অঙ্কটা বুঝতে পেরেছি? ঠিক আছে, এইটুকুই আজকের জন্য। সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর ভিডিওটা পারলে শেয়ার করে দিও। আর পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন যেগুলো আছে সেগুলো নেক্সট ভিডিওতে একবারে তড়িৎ ক্ষেত্রের মেন ইম্পর্টেন্ট প্রশ্ন আর এই চ্যাপ্টারে কিছু পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন একসাথে করানো হবে পার্ট 3-তে।